অনিয়ম দুর্নীতির অভিযোগে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে সরে দাঁড়ানোর ঘোষণা। ক্ষমতা খাটিয়ে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এবার দুদকের মামলা। প্রথমবার আসামি হলেন জয়। ক্ষমতার অপব্যবহার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে মামলা রুজু হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই আগস্টে জাতীয় নির্বাচন, বিএনপি আগে স্থানীয় নির্বাচনের আলাপে মির্জা ফখরুলের বিস্ময়। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচারের প্রতিশ্রুতি। ফাঁসিবাদীদের পুনর্বাসনের প্রস্তুতি চলছে, অভিযোগ হাসনাতের। আগামীর ক্ষমতাসীনরা তরুণদের ভাষা না বুঝলে আওয়ামী লীগের মতো পরিণতির হুঁশিয়ারি। বিএনপি জামায়াত সহ অভ্যুত্থানের সব শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত জানালেন উপদেষ্টা মাহফুজ। বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপ, সেদিনই ঠিক হবে প্রকাশের তারিখ। এবং এইচএমপি ভাইরাস প্রতিরোধে তৎপর সব স্থলবন্দর। দেশে ঢোকার আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। ভারতীয় ট্রাক চালকরা আওতায় না আসায় উদ্বেগ। সমালোচনার মুখে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। আওয়ামীপন্থী ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার বিষয়টি সামনে এলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন টিউলিপ। এরপর দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি তাকে বরখাস্তের দাবি জানায়। এবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করল দুদক। এ নিয়ে গত 3 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা করেছে সংস্থাটি। আর প্রথমবারের মতো দুদকের মামলায় আসামি হলেন সজীব ওয়াজেদ জয়। আলাদা মামলায় হাসিনা জয় সহ রাজুক সংশ্লিষ্ট 23 জনকে আসামি করা হয়েছে। পূর্বাঞ্চল নতুন শহরে রাজুক থেকে অবৈধভাবে শেখ পরিবারের 60 কাঠার প্লট গ্রহণের ঘটনায় দুদক গেল 2 দিনে 4 মামলায় শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা করেছিল। মঙ্গলবার নিয়ম ভেঙে প্লট গ্রহণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করল দুদক। এজাহারে বলা হয়েছে, প্লট বরাদ্দের নির্ধারিত সময় ও ফর্মে কোনো আবেদন করেননি শেখ হাসিনা। এছাড়া বিধি মোতাবেক সুদাসদন সহ রাজধানীতে তার সন্তান ও পরিবারের নামে প্লট বা বাড়ি থাকার পরও তিনি নিয়ম ভেঙে প্লট গ্রহণ করেন। ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগ সাদস্যে প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে মামলা রুজু হয়েছে। একই অভিযোগে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পৃথক 2 মামলায় আসামি 23 জন। দুদক বলছে, অনুসন্ধানকালে শেখ পরিবার পলাতক থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। মামলা তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পেলে তাদেরও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আসছে জুলাই আগস্টেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, নির্বাচন যত দেরি হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে। গুলশানের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। বিএনপি জামায়াত ফ্যাসিবাদের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার জানিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের বিচার করা হবে বলেও জানান মির্জা ফখরুল। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে
নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচন কবে হবে? প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন 25-এর শেষে অথবা 26 সালের প্রথমার্ধে। তার বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় দলগুলোর মধ্যে। সংস্কার সংক্রান্ত এবার বিএনপি মহাসচিব বললেন, ভোট যত বিলম্ব হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ততই বাড়ছে। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজনের আহ্বান তার। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু নিয়ে গুলশানে সংবাদ সম্মেলনে দলের অবস্থানের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। স্থানীয় নির্বাচনের কথা বলে জাতীয় নির্বাচন পেছানোর কথা কোথা থেকে আসে, এমন প্রশ্নও মির্জা ফখরুলের। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? বিএনপি ও জামাতের আদর্শিক দূরত্ব থাকলেও নির্বাচন প্রসঙ্গে সবাই এক। এমনকি ফ্যাসিবাদের নির্যাতনে এই দুই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে স্বৈরাচারী আওয়ামী লীগের বিচার অবশ্যই হবে বলেও আশ্বস্ত করেন মির্জা ফখরুল। আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি, আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই, অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না, তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে, সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ভারত সীমান্ত ইস্যুতে শক্ত অবস্থান নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ আমলে দিল্লির সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সূচি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানায় ইসি সচিব। বলেন, নির্বাচন আয়োজনে ইউএনডিপির কাছে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সহযোগিতা চাওয়া হয়েছে, জবাবে চাহিদা মতো সহযোগিতা দিতে চেয়েছে তারাও। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করতে সহযোগিতা দেবে ইউএনডিপি। মঙ্গলবার সকাল 11টায় নির্বাচন কমিশনে আসে ইউএনডিপির 5 সদস্যের প্রতিনিধি দল। আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা নিয়ে কমিশন ও কর্মকর্তাদের সঙ্গে 3 দফায় প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন তারা। ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হলে তা গ্রহণ করে ইউএনডিপি। বৈঠক শেষে ইউএনডিপির প্রতিনিধি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তার পাশাপাশি তথ্য প্রযুক্তি ইসির সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন তারা। Some technology that might be needed there, there's some requests for training, but we're still consolidating, trying to understand. Then when we have the recommendations, we will go to the Election Commission and then they will decide what makes sense in terms of the support to Bangladesh. পরে কমিশন সচিব জানান, নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা নিয়ে পর্যালোচনা করে 10 দিনের মধ্যে ইসিকে বিস্তারিত জানাবে ইউএনডিপি। প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে ওনারা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনারা আরও যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচিকে ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনার যারা বলেছেন যে আমাদের যে চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। এরই মধ্যে ইউএনডিপির জন্য অস্থায়ীভাবে অফিসের ব্যবস্থা করেছে ইসি। ঘরে না আসতে দিলে ঘরের কাজটা করাবো কি করে? কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আইসিটি খাতে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের লুটপাটের ফিরিস্তি প্রকাশের দাবি জানিয়েছেন
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় লুটপাটের লক্ষ্যে বিগত সরকার যেসব অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছিল সেগুলো বন্ধের দাবিও জানান। সরকারিভাবে রাজনীতিবিদদের বৈধ কর্মসংস্থান ব্যবস্থার পরামর্শ দিয়ে সার্জিস বলেন, এতে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। খুনি শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে বাংলাদেশের আইসিটি সেক্টরে যে লুটপাট চালিয়েছে এবং যে ক্ষতিগুলো করেছে, যেগুলো রিকভার করা সম্ভব না, সেই লুটপাটের আমরা আমলনামা চাই। এটা পুরো বাংলাদেশের মানুষের সাথে আশা করবে। দুই, তারা এই লুটপাট করার জন্য, ধান্দাবাজি করার জন্য কিছু মানুষকে ফ্যাসিলিটেট করার জন্য, কিছু মানুষের একটা সাম্রাজ্য তৈরি করার জন্য যে ধান্দাবাজির যত প্রজেক্ট বাংলাদেশে করেছে, এগুলোর উপরে একটা অ্যানালাইসিস করে এগুলো সবার আগে বাতিল করতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার সর্বদলীয় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে ঠিক হবে জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। গণ অভ্যুত্থানের 5 মাস পর গত বছর ডিসেম্বরের 31 তারিখ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় আন্দোলনকারী ছাত্র জনতা। পরে সরকারের পক্ষ থেকে জানানো হয়, অভ্যুত্থানের সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রকাশ করা হবে ঘোষণাপত্র। এর জন্য সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। পরে সরকারের তরফ থেকে সব পক্ষের সঙ্গে এ ব্যাপারে আলোচনা শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে হাজির হন উপদেষ্টা মাহফুজ আলম। জানান, এরই মধ্যে বিএনপি, জামায়াত সহ অন্য সব পক্ষগুলোর সঙ্গেও আলাপ করেছে সরকার। তবে ঘোষণাপত্রে কি থাকবে এ ব্যাপারে তারা এখনো একমত হতে পারেননি। তাই 16 জানুয়ারি সর্বদলীয় সংলাপের আহ্বান করেছে সরকার। সেদিনই ঠিক করা হবে জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু ও প্রকাশের দিনক্ষণ। তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। সংস্কার কমিশনের 4টা সংস্কার কমিশন আসবেন, এসে চিফ অ্যাডভাইজারের যে কার্যালয় তেজগাঁওয়ে ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজাররা থাকবেন, ওনাদের কাছে এইটা হ্যান্ডওভার করবেন। করার পরে এটা নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটা ওরা বলবেন যে কি কি ফাইন্ডিংস আছে, কি কি বিষয় আছে, বিশদ বর্ণনা থাকবে। কমিশনগুলোর প্রতিবেদনের সারমর্ম সবার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান প্রেস সচিব। কমিশনের রিপোর্ট। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রচার সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়ং ওন কর্পোরেশনের চেয়ারম্যান এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীরা দেখা করলে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। এ সময় ইয়ং ওন কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সুং অন্তর্বর্তী সরকারের প্রধানকে বাংলাদেশে বৃহৎ আকারের বিনিয়োগ অবস্থার উন্নতি করার অনুরোধ করেন। ডক্টর ইউনূস বলেন, কোরিয়ান ইপিজেডের জমির সমস্যা আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে সমাধান করা হবে। আমরা চাই কোরিয়ান ইপিজেড বাংলাদেশের সবার জন্য মডেল হোক। এটি প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে। কি হাক সুংকে ইপিজেডের সঙ্গে জড়িত দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। বলেন, কোরিয়ানরা এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে। বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূতের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। দেশের অবকাঠামো উন্নয়ন, জাহাজ নির্মাণ এবং জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে তিনি কুয়েতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পাশাপাশি
রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে যেতে পারেন সেজন্য কুয়েত এবং ওআইসি সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানান। এদিন কুয়েত এবং কসোভোর রাষ্ট্রদূত বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বাংলাদেশের কিছু অসম চুক্তি রয়েছে। দ্রুত বিজিবি ও বিএসএফ এর বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হবে। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। এর আগে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পাসপোর্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না। এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে। HMP ভাইরাস প্রতিরোধে নড়ে চড়ে বসেছে স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত ফেরত যাত্রীদের দেশে ঢোকার আগেই করা হচ্ছে নানান পরীক্ষা, তবে ধীরগতির কারণেই পড়তে হচ্ছে ভোগান্তিতে। আর এখনও পণ্যবাহী ভারতীয় ট্রাক চালক হেলপাররা আসেননি টেস্টের আওতায়। ইমিগ্রেশনে অপেক্ষায় পাসপোর্টধারী যাত্রীরা। HMP ভাইরাস রোধে ভারত থেকে আসা যাত্রীদের করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। গত 8 জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে মাস্ক পরা সহ 7টি নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি পায় বন্দরের ইমিগ্রেশন পুলিশ। এরপর থেকে তোড়জোড় চলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে। ভারত থেকে দেশে ফেরা পাসপোর্ট যাত্রীদের জ্বর, সর্দি সহ অন্যান্য উপসর্গ আছে কিনা তা খতিয়ে দেখে দেওয়া হচ্ছে ছাড়পত্র। যদি কোনো যাত্রীর শরীরে ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়, সেক্ষেত্রে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে বলে জানিয়েছে মেডিকেল টিম বসিয়েছি। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া যে নির্দেশনাগুলো, এগুলো যেন প্রত্যেকটা পাসপোর্টধারী যাত্রী মেনে চলে, সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। কোনোটা যদি আমাদের কাছে সন্দেহভাজন মনে হয়, সেটার জন্য পরবর্তী অবস্থার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করছি। তবে অনেকেই জানেন না নতুন এই ভাইরাস সম্পর্কে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে মনে করেন সচেতন যাত্রীরা। পাশাপাশি সচেতনতামূলক উদ্যোগ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেন দুদেশে যাতায়াতকারীরা। HMP ভাইরাসের ডাক্তার আগে ছিল না, ইদানিং কাল থেকে বসছে, এজন্য আমরাও স্বাস্থ্যবিধি মানতেছি। সবাই আমরা যদি সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে যদি চলি, তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। ভাইরাসের নতুনের জন্য যে দূরত্ব বজায় রাখা দরকার সকলেই বজায় রাখছে, এটা আমার জন্য ভালোই লাগছে। এছাড়া প্রত্যেকটি বন্দর দিয়েই দেশে প্রবেশের আগে মাস্ক পরিধান ও হাত ধোয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ ছিল একাডেমিক কার্যক্রম। বুধবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে 3 দফা নিয়ে আলোচনা হবে বলে জানান উপাচার্য। অনশন থেকে সরে এলেও দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে কারণে সকাল থেকেই বন্ধ ছিল সবগুলো বিভাগের ক্লাস ও পরীক্ষা। দ্বিতীয় ক্যাম্পাস, যেটা কেরানীগঞ্জে অবস্থিত, সেই ক্যাম্পাস সম্পূর্ণরূপে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করতে হবে। আমাদের পুরান ঢাকার হাবিবুর রহমান হল এবং বাণী ভবনের কাজ স্টিল বেস নির্মাণ করার অনুমতি দিবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় এক নোটিশে জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা বুধবার অনুষ্ঠিত হবে। সেই সভায় দাবি পূরণে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের দাবি পূরণে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যতক্ষণ অবধি হচ্ছে আমরা এর সঠিক সুরাহা না পাবো, ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমাদের শাটডাউন কর্মসূচি চলবে। আমরা পরিষ্কার চিঠি দিয়ে দিয়েছি যে ওনাদের কাছে আমরা এটা দিতে চাই, প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 40টি বিভাগে প্রায় 18,000 শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত। আবাসন ও স্থাপনা সংক্রান্ত নানা দাবিতে বিগত বছরগুলোতেও একাধিকবার রাস্তায় নামতে হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
এই ধারাবাহিকতার ইতি টানতে চায় বর্তমান আন্দোলনকারীরা। বুধবারের সভায় তাদের 3 দফা দাবির পরিপূর্ণ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশাবাদী তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশনে পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা। বিকেল থেকে সচিবালয়ের সামনে অনশন শুরু করেন তারা। চট বিছিয়ে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন নারীসহ 25 জনের মতো অব্যাহতিপ্রাপ্ত এসআই। এর আগে সোমবার 3 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে ঢুকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তবে দাবি পূরণে কোনো আশ্বাস না পেয়ে বিকেল থেকে আমরণ অনশনে বসেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। পরিশ্রম করার পর কঠোর এই ট্রেনিং এর পরে সবাই মনে করে যে আমার কাঁধে র্যাঙ্ক ব্যাচ যেদিন উঠবে ওই দিন আমি সসম্মানে সাদার গেট থেকে পার হব। আমাদের পুনর্বহাল করা হবে বা আমাদের নিয়ে কোনো ভাবা হবে যেটা গেজেট আকারে অথবা প্রেস ব্রিফ করে যদি না বলেন, যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। সবাই আমাদের আমরণ অনশনের কর্মসূচির সাথে সবাই একমত। সবার মতামত নিয়েই গতকালকে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেউ আমাদেরকে সাহায্য করতে আসছে না, সে কারণে আমরা এখন আমাদের সব হারিয়ে ফেলেছি। এখন আমরা মৃত্যু পর্যন্ত যদি এখানে থাকি আমাদের তাতে কোনো যায় আসছে না। দেখছেন রাত 11টার সময়। পৌষের শেষ বিকেলে আকাশে ঘুড়ি কাটাকাটির খেলা। সন্ধ্যা নামতেই ছাদে ছাদে লাইট শো, ডিজে, আতশবাজি পোড়ানো সহ সাকরাইনের নানা আয়োজন। তবে নানা নিষেধাজ্ঞায় আগের তুলনায় এবার কিছুটা হলেও ভাটা পড়েছে উদযাপনে। পৌষের শেষ বিকেলে আকাশে পাঠানো হলো রঙিন চিঠি। চলছে ঘুড়ি কাটাকাটির খেলা। বছর ঘুরে আবারও এলো পুরান ঢাকার প্রাণের উৎসব সাকরাইন। ধর্ম বর্ণের গণ্ডি পেরিয়ে এই উৎসব যেন সবার। আমরা আমাদের ঐতিহ্য ধরে রেখেছি ঘুড়ির মধ্যে, রেখেছি খাওয়ার মধ্যে, নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির মধ্যে। আমরা চাই আমাদের ঐতিহ্যটা বেঁচে থাকুক এবং এই ঐতিহ্যটা প্রজন্ম পর্যন্ত চলুক। সন্ধ্যা নামতেই ছাদে ছাদে লাইট শো, ডিজে, আতশবাজি এই উৎসবের মূল আকর্ষণ। তবে নানা নিষেধাজ্ঞায় এবছর সাকরাইন উৎসবের আমেজ কিছুটা কম। আগে তো বাইরের লোক আসতো না, বেসিক্যালি আমাদের পুরান ঢাকার লোকরাই এখানে থাকতো, কিন্তু এখন দেখা যায় গুলশান বনানী থেকে অনেক লোকজন আসে। আজকে এসে অনেক ডান্স করলাম, এখন ব্রেক টাইম চলছে, দেন আবার অনেক ডান্স করব। আমি যেহেতু পুরান ঢাকায় জন্মগ্রহণ করেছি, সেজন্য আমি পুরান ঢাকায় প্রত্যেক বছরই সাকরাইন করি। এই বছর আমার একটু কম মনে হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু আগের বছরের থেকে একটু জৌলুস যেন কম মনে হচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় পৌষ সংক্রান্তি উদযাপনে যেমন ভিন্নতা এসেছে, তেমনি এই উৎসব যেন সেতু বন্ধনের কাজ করে অতীতের সঙ্গে বর্তমানের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।